আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বাঙ্গালা ভাষা প্রবন্ধ নিয়ে। বঙ্কিমচন্দ্র অর্থ কী? বঙ্কিম অর্থ বাঁকা, চন্দ্র অর্থ চাঁদ, অর্থাৎ বাঁকা চাঁদ। চট্টোপাধ্যায়, এখানে দুইটি শব্দ, চট্ট একটি শব্দ, পাধ্যায় আরেকটি শব্দ। চট্ট শব্দটি প্রাচীন ভারতের সাট্টি নামক গ্রাম থেকে উৎকুলিত। পাধ্যায় অর্থ পণ্ডিত, অর্থাৎ প্রাচীন ভারতের ওই সাট্টি নামক গ্রামের পণ্ডিতদেরকে চট্টোপাধ্যায় উপাধিতে ভূষিত করা হতো। চট্টোপাধ্যায় পদবিটা হিন্দুদের মাঝে ব্রাহ্মণদের মধ্যে প্রচলিত ছিল। বিশেষ করে ব্রাহ্মণদের মধ্যে এই উপাধি বেশি প্রচলন ছিল। চট্টোপাধ্যায় শব্দটি চ্যাটার্জি নামেও পরিচিত। লেখক পরিচিতি, আপনারা লেখক পরিচিতি পড়ে নেবেন, যেহেতু মূল প্রবন্ধ অনেক বড়, সেহেতু শব্দ শব্দ অর্থ ভেঙে পড়া অনেক সময় লাগবে, সেহেতু আমরা মূল প্রবন্ধে চলে যাচ্ছি। প্রায় সকল দেশে লিখিত ভাষা এবং কথিত কথা বলার ভাষায় অনেক প্রভেদ ভিন্নতা রয়েছে। যে সকল বাঙালি ইংরেজি সাহিত্যে পারদর্শী, তাহারা একজন লন্ডনে ককনে, অর্থাৎ লন্ডনের গ্রাম অঞ্চলের সাধারণ মানুষের কথা বা একজন কৃষকের কথা সহজে বুঝিতে পারেন না। কারণ হচ্ছে, যে বাঙালিরা ইংরেজি ভাষা আয়ত্ত করে, তারা গ্রামারের মাধ্যমে ইংরেজের আসল যে সাধু ভাষাটা সেটাই আয়ত্ত করে। কিন্তু গ্রাম অঞ্চলের ইংরেজেরা তো চলিত ভাষায় কথা বলে, তার কারণে ওই বাঙালিরা তাদের কথা বুঝতে পারেন না। এবং এতদ্দেশে, অর্থাৎ এই বাংলাদেশে অনেকদিন বসবাস করিয়া বাঙালিদের সাথে কথাবার্তা কহিতে কহিতে যে ইংরেজরা বাঙ্গালা শিখিয়েছেন, তাহারা প্রায় একখানিও বাঙ্গালা গ্রন্থ বুঝিতে পারেন না। কারণ হচ্ছে যে ওই ইংরেজরা কথা বলতে বলতে যে বাঙ্গালা ভাষা আয়ত্ত করেছে, সে বাঙ্গালা ভাষা হচ্ছে চলিত ভাষা। কিন্তু তখন গ্রন্থ রচনা হতো বাঙ্গালায়, সাধু ভাষায়, সংস্কৃত ভাষায়, তাই তারাও বুঝতে পারতেন না। প্রাচীন ভারতেও সংস্কৃত ও প্রাকৃত, অর্থাৎ প্রাচীন ভারতের সংস্কৃত ভাষা এবং প্রাকৃতে ভাষা, অর্থাৎ মানুষের কথ্য ভাষা, চলিত ভাষা আজও বোধ হয় এরূপ প্রভেদ ছিল। এবং সেই প্রভেদ হইতে আধুনিক ভারতবর্ষীয় যে সকল ভাষা, সেই ভাষা সকলের উৎপত্তি। বাঙ্গালার লিখিত এবং কথিত ভাষায় যতটা প্রভেদ ভিন্নতা দেখা যায়, অন্যান্য ভাষার মধ্যে এতটা প্রভেদ নেই। বলিতে গেলে কিছুকাল পূর্বে দুইটি পৃথক ভাষা বাঙ্গালায় প্রচলিত ছিল। একটির নাম সাধু ভাষা, অপরটির নাম অপর ভাষা, অর্থাৎ কথা কহিবার ভাষা। একটি লিখিবার ভাষা, দ্বিতীয়টি কহিবার ভাষা। লিখিবার ভাষা হচ্ছে সাধু ভাষা। পুস্তকে প্রথম ভাষাটি ভিন্ন, অর্থাৎ ছাড়া দ্বিতীয়টির কোনো চিহ্নই পাওয়া যাইত না। সাধু ভাষা ছাড়া বই পুস্তকে চলিত ভাষা ব্যবহার হতো না। সাধু ভাষায় অপ্রচলিত, যা প্রচলিত নয়, সংস্কৃত শব্দ সকল বাঙ্গালায় ক্রিয়াপদের আদিম রূপের সঙ্গে যুক্ত হইত। যে শব্দ আবাঙ্গা সংস্কৃত নহে, অর্থাৎ আবাঙ্গা সংস্কৃত অর্থ যা বাঙ্গা যায় না, এমন সংস্কৃত নহে, সাধু ভাষায় প্রবেশ করিবার অধিকার তাহার ছিল না। লোক বুঝুক বা না বুঝুক, আবাঙ্গা যা বাঙ্গা যায় না এবং সংস্কৃত শব্দ সাহিত্যে রচিত হওয়াতে, ব্যবহার হওয়াটা সাহিত্য। অপর ভাষা সেদিকে না গিয়ে যাহা সকলের বোধগম্য তাহাই ব্যবহার করে। গদ্য গ্রন্থ দিতে সাধু ভাষা ভিন্ন ছাড়া আর কিছু অন্যান্য ভাষা ব্যবহার হইতো না। তখন পুস্তক প্রণয়ন, পুস্তক রচনা সংস্কৃত ব্যবসায়ী, অর্থাৎ সংস্কৃত পণ্ডিতদেরকে বোঝানো হয়েছে। ব্যঙ্গ করে বঙ্কিমচন্দ্র বলেছেন যে সংস্কৃত ব্যবসায়ী তাদের হাতে ছিল। অন্যের বোধ ছিল, অর্থাৎ অন্যের জানা ছিল যে সংস্কৃত জানে না, অর্থাৎ যে সকল ব্যক্তিরা সংস্কৃত ভাষা জানে না, বাঙ্গালা গ্রন্থ প্রণয়নে তাহার কোনো অধিকার নাই। সে বাঙ্গালা লিখিতে জানে না, পড়িতে পারে না, সে বাঙ্গালাই জানে না। অর্থাৎ যে সংস্কৃত ভাষা জানে না, সে বাঙ্গালা লিখিতে পারে না। যাহারা ইংরেজিতে পণ্ডিত, তাহারা বাঙ্গালা লিখিতে পড়িতে না জানা গৌরবের মধ্যে গণ্য করিতেন। সুতরাং বাঙ্গালা রচনা পোটাকাটা অনুস্বারবাদীদিগের একচেটিয়া মহল ছিল, অর্থাৎ পোটাকাটা অনুস্বারবাদী দ্বারা
সংস্কৃত পণ্ডিতদেরকে ব্যঙ্গ করে বলা হয়েছে যে একচেটিয়া মহল অর্থ হচ্ছে তাদের আয়ত্তে, তাদের দখলে ছিল। সংস্কৃতে তাহাদিগের গৌরব, তাহারা ভাবিতেন, অর্থাৎ সংস্কৃত পণ্ডিতেরা ভাবিতেন সংস্কৃতে তবে বুঝি বাঙ্গালা ভাষার গৌরব। যেমন গ্রাম্য স্ত্রী লোকেরা মনে করেন, অর্থাৎ বাংলাদেশের গ্রামের স্ত্রী লোকেরা মনে করে যে শোভা সৌন্দর্য বাড়ুক আর না বাড়ুক, ওজনে বাড়ি এমন স্বর্ণ অঙ্গে দেহে পড়িলে অলংকার পরার যে একটা গৌরব, সে গৌরবটা হয়। এই গ্রন্থকর্তারা অর্থাৎ এই সংস্কৃত পণ্ডিতেরা তেমনি জানিতেন ভাষা সুন্দর হোক বা না হোক, দুর্বোধ্য যা বোঝা যায় না এমন সংস্কৃত শব্দ দ্বারা রচনা করিলে রচনার গৌরব হয়। এরূপ যে সংস্কৃত প্রিয়তা, সংস্কৃত শব্দের প্রতি ভালোবাসা এবং সংস্কৃতানুকারিতা অর্থাৎ সংস্কৃত শব্দ অনুকারিতা, হেতু অর্থ জন্য, সংস্কৃত শব্দের প্রতি ভালোবাসা এবং অনুকারিতার জন্য বাঙ্গালা সাহিত্য অত্যন্ত নিরস, রসহীন, শ্রীহীন, সৌন্দর্যহীন, দুর্বল, শক্তিহীন এবং বাঙ্গালা সমাজে অপরিচিত হইয়া রহিল। কারণ বাঙ্গালা সমাজের মানুষ তো কথ্য ভাষায় জানিতেন, তারা তো সংস্কৃত ভাষা জানতেন না, কিন্তু সংস্কৃত পণ্ডিতেরা তো সাহিত্য রচনা করত সংস্কৃত ভাষা, সংস্কৃত শব্দের দ্বারা। তার কারণে বাঙ্গালা সমাজের সাধারণ মানুষ তা পড়তে পারতো না, জানতে পারতো না। তার কারণে এই বাঙ্গালা সাহিত্য সমাজে অপরিচিত হইয়া রহিল। টেকচাঁদ ঠাকুর প্রথমে এই বিষবৃক্ষের মূলে কুঠারাঘাত করিলেন। এই শব্দটি এই লাইনের ব্যাখ্যায় পরীক্ষা আসতে পারে, তাই আপনারা অর্থাৎ পড়ে নেবেন যে টেকচাঁদ ঠাকুর, তার আসল নাম হচ্ছে পেরিচাঁদ মিত্র। টেকচাঁদ ঠাকুর পেরিচাঁদ মিত্র যখন সংস্কৃত পণ্ডিতেরা সাহিত্য রচনা করত সংস্কৃত শব্দের দ্বারা, তারা অন্যান্য ভাষা, কথ্য ভাষা, মানুষের প্রচলিত ভাষা দ্বারা সাহিত্য রচনা করতে দিতেন না। তখনই টেকচাঁদ ঠাকুর সর্বপ্রথম তিনি মানুষের কথ্য ভাষায়, যে ভাষা সকলে কথোপকথন করে, সে ভাষায় আলালের ঘরে দুলাল নামক একটি প্রবন্ধ রচনা করেন। সেই প্রবন্ধ রচনার মাধ্যমে বাঙ্গালা সাহিত্যে কথ্য ভাষার প্রচলন হয়। অর্থাৎ এই টেকচাঁদ ঠাকুর তিনি ছিলেন ইংরেজিতে সুশিক্ষিত, ইংরেজিতে প্রচলিত ভাষার মহিমা সৌন্দর্য দেখিয়াছিলেন এবং বুঝিয়াছিলেন। অর্থাৎ ইংরেজরা তারা প্রচলিত ভাষায় তাদের সাহিত্য রচনা করেন। তাদের প্রচলিত ভাষার সাহিত্য রচনা দেখে টেকচাঁদ ঠাকুর দেখলেন যে তাদের প্রচলিত ভাষার সাহিত্য রচনাগুলো খুব সুন্দর হয়। তাই তিনি ভাবিলেন যে ইংরেজিতে যদি প্রচলিত ভাষায় সাহিত্য রচনা হতে পারে, তাহলে বাঙ্গালার প্রচলিত ভাষাতে বা কেন গদ্য গ্রন্থ রচিত হইবে না? যে ভাষায় সকলে কথোপকথন করে কথা বলে, তিনি সে ভাষায় আলালের ঘরের দুলাল প্রণয়ন করিলেন। আর আলালের ঘরের দুলাল প্রণয়নের মাধ্যমে সেই দিন হইতে বাঙ্গালা ভাষার শ্রীবৃদ্ধি, সৌন্দর্য বৃদ্ধি শুরু হয়। সেই দিন হইতে অর্থাৎ শুকনো গাছের, তরুর অর্থ গাছের মূলে জীবন বাড়ি, অর্থাৎ জীবনের যে প্রবাহটা সেটা বীজলো, নিষিক্ত অর্থ বীজ আর কি, বীজলো। অর্থাৎ এই যে সাহিত্য এতদিন শুকনো ছিল, একটি শুকনো গাছের মতো ছিল। কেননা সাহিত্য এতদিনে সকলে রচনা করতে, পাঠ করতে পারতো না, কেননা সংস্কৃত পণ্ডিতেরা সাহিত্য কেবলমাত্র সংস্কৃত শব্দ দ্বারাই রচনা করত। যখন টেকচাঁদ ঠাকুর, পেরিচাঁদ মিত্র কথ্য ভাষায়, মানুষের কথা বলার ভাষা আলালের ঘরে দুলাল রচনা করিলেন, তখন সকলেই সাহিত্য পড়তে পারে। আর তাই বলা হয়েছে যে সেই দিন হইতে শুকনো গাছের মূলে জীবন বাড়ি নিষিক্ত হইল। সেই দিন হইতে সাধু ভাষা এবং অপর ভাষা দুই প্রকার ভাষাতে বাঙ্গালা গ্রন্থ প্রণয়ন হইতে লাগিল। যেদিন টেকচাঁদ ঠাকুর আলালের ঘরে দুলাল রচনা করা শুরু করল, ইহা দেখিয়া সংস্কৃত ব্যবসায়ী অর্থাৎ সংস্কৃত পণ্ডিতেরা জ্বালাতন হইয়া উঠিলেন। অপর ভাষা তাহাদের বড় ঘৃণ্য, সংস্কৃত ছাড়া অন্য ভাষা তাহারা ঘৃণা করে। মধ্যমূর্খী এবং টেকচাঁদই বাঙ্গালা এককালে প্রচলিত হইয়া ভট্টাচার্য গোষ্ঠীকে আকুল করিয়া তুলিল। এই লাইনটির ব্যাখ্যায় বইয়ের মধ্যে রয়েছে, তা আমি আর ব্যাখ্যা করলাম না, আপনারা বই খুলে দেখে নেবেন। এক্ষণে বাঙ্গালা ভাষার সমালোচকেরা দুই সম্প্রদায়ে বিভক্ত হইয়াছেন।
একদল খাঁটি সংস্কৃতবাদী যে তাদের মত ছিল যে গ্রন্থের সংস্কৃতমূলক শব্দ ছাড়া অন্য শব্দ ব্যবহার হয় তাহা তাহাদের বিবেচনা ঘৃণাযোগ্য। অপর সম্প্রদায় বলেন, তোমাদের ও কোচকচি বাঙ্গালা নহে, অর্থাৎ কোচকচি দ্বারা যে সকল শব্দ বর্ণ উচ্চারণ করতে নাকের সাহায্য লাগে সে সকল বর্ণকে ইঙ্গিত করে বলা হয়েছে। উহা আমরা কোনো গ্রন্থে ব্যবহার করিতে দিব না। অর্থাৎ যে সংস্কৃত পণ্ডিতদের বিরোধী যে এক সম্প্রদায় গড়ে উঠেছে তাহারা বলিতেছে যে তোমরা সংস্কৃত শব্দ ছাড়া অন্যান্য ভাষা যেরূপ ব্যবহার করিতে দিবে না, ঘৃণার যোগ্য তোমাদের, তেমনি করে তোমাদেরও কোচকচি যে সকল সংস্কৃত শব্দগুলো আমরা কি গ্রন্থে ব্যবহার করিতে দিব না। যে ভাষা বাঙ্গালা সমাজে প্রচলিত, যাহাতে বাঙ্গালা নিত্য সকল কার্য সম্পাদিত হয়, যাহা সকল বাঙালিতে বুঝে, তাহাই বাঙ্গালা ভাষা, তাহাই গ্রন্থাদির ব্যবহারযোগ্য। অধিকাংশ সুশিক্ষিত ব্যক্তি এতক্ষণে এর সম্প্রদায়ভুক্ত, অর্থাৎ যে নব্য সম্প্রদায়দের ভুক্ত হচ্ছেন, যারা সংস্কৃত পণ্ডিতদের বিরোধী যে সম্প্রদায় তাদের সম্প্রদায়ভুক্ত হয়েছেন অধিকাংশ সুশিক্ষিত ব্যক্তি। আমরা উভয় সম্প্রদায়ের এক এক জন করে মুখপাত্র অর্থাৎ প্রতিনিধি নিযুক্ত করে তাদের উক্তি এ প্রবন্ধে আলোচনা করব এবং স্থূল বিষয়ের অর্থাৎ মোটা বিষয়ের মীমাংসা করিতে চেষ্টা করিব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেন যে সংস্কৃতবাদী সম্প্রদায়ের মুখপাত্র স্বরূপ আমরা রামগতি ন্যায়রত্ন মহাশয়কে গ্রহণ করিতেছি। বিদ্যাসাগর, এখন কেন আমরা রামগতি ন্যায়রত্ন মহাশয়কে গ্রহণ করিতেছি অথচ বিদ্যাসাগর প্রভৃতি মহামহোপাধ্যায় বড় বড় এসব পণ্ডিত থাকিতে আমরা ন্যায়রত্ন মহাশয়কে এ সম্প্রদায়ের মুখপাত্র স্বরূপ গ্রহণ করলাম, ইহাতে সংস্কৃতবাদীদের প্রতি কিছু অবিচার হয়, ইহা আমরা স্বীকার করি। ন্যায়রত্ন মহাশয় সংস্কৃতে সুশিক্ষিত, কিন্তু ইংরেজি জানেন না। পাশ্চাত্য অর্থাৎ পশ্চিমা সাহিত্য তাহার নিকট অপরিচিত নহে, অর্থাৎ পশ্চিমা সাহিত্য সম্পর্কে তিনি জানেন না। তাহার প্রণীত বাঙ্গালা সাহিত্য বিষয়ক প্রস্তাবে, অর্থাৎ তিনি একটি গ্রন্থ রচনা করেন বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব। এই গ্রন্থের মধ্যে ইংরেজি বিদ্যার একটু পরিচয় দিতে গিয়া ন্যায়রত্ন মহাশয় কিছু লোক হাসাইয়াছেন। তিনি ইংরেজি জানেন না, তারপরে ইংরেজির একটু পরিচয় দিতে গিয়ে তিনি যে অর্থাৎ ইংরেজি যে বিদ্যাটা দিতে গিয়েছেন সেটি হয়তো ভুল ছিল, তাই মানুষ হেসেছিল, তাই বুঝিয়েছিল। অর্থাৎ যে বিষয়ে পারদর্শী না সে বিষয়ে জ্ঞান দিতে গেলে তো কিরূপ জ্ঞান দিবে তা সকলে জানেন। আমরা সে গ্রন্থ হতে সিদ্ধ করিতেছি যে পাশ্চাত্য অর্থাৎ পশ্চিমা সাহিত্যের অনুশীলনে যে সুফল জন্মে ন্যায়রত্ন মহাশয় তাহাতে বঞ্চিত, তিনি এ সুফলে বঞ্চিত। বিচার্য বিষয়ে তাহার মত তাহার নিজ সম্প্রদায়ের মধ্যে যে অধিক গৌরবপ্রাপ্ত হইবে এমত বোধ হয়, কিন্তু দুর্ভাগ্যবশত যে সকল সংস্কৃতবাদী পণ্ডিতদিগের মত অধিকতর আদরণীয়, অর্থাৎ ন্যায়রত্ন মহাশয় ব্যতীত যে সকল পণ্ডিতদের মত সংস্কৃতবাদী পণ্ডিতদের অভিমত অধিক আদর্শনীয়, তাহারা কেউ তাদের স্বপ্রণীত অর্থাৎ নিজের রচিত কোনো গ্রন্থে লিপিবদ্ধ রাখেন নাই। সুতরাং তাহাদের কাহারও নাম উল্লেখ করিতে আমরা পারতেছি না। অর্থাৎ ন্যায়রত্ন মহাশয় ছাড়া অন্য কোনো পণ্ডিতেরা, সংস্কৃতবাদী পণ্ডিতেরা তাদের নিজের রচিত গ্রন্থে তাদের মত উল্লেখ না করার কারণে আমরা ন্যায়রত্ন মহাশয়কে গ্রহণ করিতেছি, কেননা তিনি তার মতগুলি লিপিবদ্ধ করিয়া রাখিয়াছেন তাহার স্বপ্রণীত সাহিত্য বিষয়ক প্রস্তাবে। এর জন্য তাহাকে এ সম্প্রদায়ের মুখপাত্র স্বরূপ ধরিতে হইল। তিনি আলালের ঘরের দুলালের কিছু অংশ পাঠ করিয়া লিখিয়াছেন যে এখানে জিজ্ঞাসা হয় যে সর্ববিধ সকল গ্রন্থ রচনায় এইরূপ ভাষা আদর্শ স্বরূপ হইতে পারে কিনা। অর্থাৎ ন্যায়রত্ন মহাশয় আলালের ঘরের দুলালের
কিছু অংশ পাঠ করিয়া লিখলেন যে এই ভাষাটা কি সকল গ্রন্থ রচনার ক্ষেত্রে এরূপ ভাষা কি আদর্শ স্বরূপ হইতে পারে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেন, আমাদের বিবেচনায় কখনোই না। আলালের ঘরের দুলাল বলো, হুতুম পেছা বলো, মৃণালিনী বলো, এই প্রবন্ধগুলো পত্নী অর্থাৎ স্ত্রী বা 5 জন বয়সের অর্থাৎ সমবয়সের সাথে পাঠ করিয়া আনন্দ উল্লাস করিতে পারি, কিন্তু পিতা পুত্রে একত্রে বসিয়া অসংকোচিত মুখে অর্থাৎ সাধারণ মুখে কখনোই ও সকল পড়িতে পারি না। বর্ণনীয় বিষয়ের লজ্জাজনকতা উহা পড়িতে না পারিবার কারণ নহে। অর্থাৎ এই যে আলালের ঘরের দুলাল, মৃণালিনী, এগুলা হুতুম পেছা, এই প্রবন্ধগুলা কেন পিতা পুত্রে একত্রে বসিয়া পড়িতে পারে না? লজ্জা কারণে উহা একত্রে বসিয়া পড়িতে পারে না এমন নয়। এই ভাষার কেমন একরূপ ভঙ্গি আছে, যাহা গুরুজন সমক্ষে অর্থাৎ গুরুজনের সামনে উচ্চারণ করিতে লজ্জাবোধ হয়। পাঠকগণ, যদি আপনাদের উপর বিদ্যালয়ের পুস্তক নির্বাচনের দায়িত্ব হয়, আপনারা আলালি ভাষায় লিখিত কোনো পুস্তককে পাঠ্যরূপে নির্দেশ করিতে পারিবেন কি? বোধহয় পারিবেন না। কেন পারিবেন না? ইহার উত্তরে অবশ্যই এই কথা বলিবেন যে এরূপ ভাষা বিশেষ শিক্ষাপ্রদ নয় এবং উহা সর্বসমক্ষে পাঠ করিতে লজ্জাবোধ হয়। অতএব বলিতে হইবে যে আলালি ভাষা সম্প্রদায় বিশেষের বিশেষ মনোরঞ্জিকা, অর্থাৎ বিশেষ কোনো সম্প্রদায়ের বিশেষ মনোরঞ্জিকা অর্থাৎ মনকে আনন্দ দেয়। তা হলেও উহা সর্ববিধ সকল পাঠকের পক্ষে উপযুক্ত নহে। যদি তাহা না হইল, তবে আবার জিজ্ঞাসা হইতেছে যে এরূপ ভাষা গ্রন্থ রচনা হওয়া উচিত কিনা? আমাদের মনে হয় অবশ্যই উচিত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেন, আমাদের বোধ হয় অবশ্যই উচিত। যেমন ফলারে বসিয়া অনবরত মিঠাই মান্ডা খাইলে জিহ্বা একরূপ বিকৃত হইয়া যায়। মধ্যে মধ্যে আদারকুচি ও কুমড়ার খাট্টা মুখে না দিলে সেই বিকৃতি নিবারণ হয় না। অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেন যে ফলারে অর্থাৎ মিষ্টির দোকানে বসিয়া সবসময় যদি মিঠাই মান্ডা মিষ্টি এগুলো খায়, জিহ্বা একরকম বিকৃত হয়ে যায়। তাই মাঝে মধ্যে সুয়া কোনো কিছু খেলে ওই বিকৃতি নিবারণ হয়ে যায়। অর্থাৎ যখন আমরা সবসময় গোস্ত মাছ খেতে থাকি তখন আর সবসময় গোস্ত মাছ খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে শাকসবজি খেলে ওই গোস্ত মাছের স্বাদটা আবার আসে। তাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বললেন যে সবসময় বিদ্যাসাগরীয় রচনা শ্রবণে অর্থাৎ বিদ্যাসাগরের যে সংস্কৃত ভাষা অনুযায়ী সাধু ভাষা অনুযায়ী রচনা শ্রবণ করার মাধ্যমে কানে যে একরূপ ভাব জন্মে, তাহার পরিবর্তন করণার্থে মধ্যে মধ্যে মাঝে মাঝে অপর ভাষা রচনা শ্রবণ করা পাঠকদিগের আবশ্যক। আমরা ইহাতে বুঝিতেছি যে প্রচলিত ভাষা ব্যবহারের পক্ষে ন্যায়রত্ন মহাশয়ের প্রধান আপত্তি যে পিতা পুত্রে একত্রে বসিয়া এইরূপ ভাষা ব্যবহার করিতে পারে না। অর্থাৎ ন্যায়রত্ন মহাশয়ের প্রচলিত ভাষা ব্যবহারের পক্ষে প্রধান আপত্তি যে এই প্রচলিত ভাষা পিতা পুত্রে একত্রে বসিয়া ব্যবহার করতে পারে না। বুঝিলাম যে ন্যায়রত্ন মহাশয়ের বিবেচনায় পিতা পুত্রে বড় বড় সংস্কৃত শব্দে কথোপকথন কথা বলাটা কর্তব্য, প্রচলিত ভাষায় কথাবার্তা হইতে পারে না। অর্থাৎ বঙ্কিমচন্দ্র বলেন যে ন্যায়রত্ন মহাশয় প্রচলিত ভাষা ব্যবহার করে কথাবার্তা বলাটা, পিতা পুত্রে একত্রে বসে কথাবার্তা বলাটা তিনি পছন্দ করেন না। তাই বললেন যে মনে হয় ন্যায়রত্ন মহাশয় ভাবেন যে পিতা পুত্রে বড় বড় সংস্কৃত শব্দ মাধ্যমে কথোপকথন করা কর্তব্য। যদি এই আইনই চলে, মনে হয় কিছু কাল পরে শুনিব যে শিশু যখন মাতার কাছে খাবার চাইবে তখন প্রচলিত সরল ভাষায় না বলবে যে হে মাতং খাদ্যং দেহিমে, এবং ছেলে বাপের কাছে জুতার আবদার করিবার সময় বলিবে চিন্নিং পাদুকা মাদিয়া। ন্যায়রত্ন মহাশয় সকলের সম্মুখে সরল ভাষা ব্যবহার করিতে লজ্জাবোধ করেন এবং সেই ভাষাকে শিক্ষাপ্রদ বিবেচনা করেন না। ইহা শুনিয়া তাহার ছাত্রদের জন্য আমরা বড় দুঃখিত হইলাম। কেন?
যে মনে হয় তিনি তার ছাত্রদেরকে উপদেশ দিবার সময় লজ্জাবশত অর্থাৎ যে প্রচলিত শব্দ ব্যবহার করা তাহার নিকট লজ্জা লাগে, সে লজ্জাবশত দেয়ার গুজি সমাজ পরম্পরা বিনাশে তাহাদিগের মাথা ঘুরাইয়ে দেন। অর্থাৎ একসাথে অনেকগুলো সমাজবদ্ধ পদ ব্যবহার করে তার ছাত্রদের উপদেশ দিবার সময় শিক্ষা দেওয়া তো দূরের কথা, তাদের মাথায় ঘুরাইয়া দেন। তাহারা যে এবংবিদ অর্থ এরূপ শিক্ষায় অধিক বিদ্যা অর্জন করে মত বোধ হয় না। কেননা আমাদের স্থূল মোটা বুদ্ধিতে ইহাই উপলব্ধি হয় যে যাহা বুঝিতে না পারা যায় তাহা হইতে কিছু শিক্ষা লাভ হয় না। আমাদের এরূপ বোধ আছে যে সরল ভাষায় শিক্ষাপদ। ন্যায়রত্ন মহাশয় কেন সরল ভাষাকে শিক্ষাপদ নহে বিবেচনা করিয়াছেন, তাহা আমরা অনেক ভাবার পরও স্থির করিতে পারিলাম না। তবে বোধ হয় বাল্য সংস্কার অর্থাৎ ছোটকালের ধারণা ভিন্ন অর্থাৎ সারা আর কিছুই সরল ভাষা, প্রচলিত ভাষা, কথ্য ভাষার প্রতি তাহার বিতরাগ অর্থাৎ অনীহার কারণ নহে। আমরা আরো বিস্মিত হই অর্থাৎ আশ্চর্য হইলাম যে তিনি স্বয়ং তিনি নিজে যে ভাষায় বাঙ্গালা সাহিত্য বিষয়ক প্রস্তাব লিখিয়াছেন তাহাও কিন্তু সরল প্রচলিত ভাষায় তিনি লিখিয়াছেন। টেকচাঁদি ভাষার সঙ্গে এবং তাহার ভাষার সঙ্গে অর্থাৎ ন্যায়রত্ন মহাশয় যে প্রবন্ধ লিখিয়াছেন বাঙ্গালা সাহিত্য বিষয়ক প্রস্তাব, সেই প্রবন্ধের ভাষার সঙ্গে কোনো প্রভেদ নাই। প্রভেদ কেবল এই যে টেকচাঁদে রঙ্গরস আছে, ন্যায়রত্নে কোনো রঙ্গরস নাই। তিনি যে বলিয়াছেন পিতা পুত্রে একত্রে বসিয়া অসংকোচিত সাধারণ মুখে টেকচাঁদি ভাষা পড়িতে পারা যায় না, তাহার প্রকৃত কারণ টেকচাঁদে রঙ্গরস আছে আর বাংলাদেশে পিতা পুত্রে একত্রে বসিয়া রঙ্গরস পড়িতে পারে না। সরল চিত্ত অর্থাৎ সরল অন্তরে অধ্যাপক ন্যায়রত্ন মহাশয় এতটুকু বুঝিতে না পারিয়াই বিদ্যাসাগরীয় ভাষার অর্থাৎ বিদ্যাসাগরের ভাষাটা ছিল সংস্কৃত ভাষা, সেই ভাষার মহিমা সৌন্দর্য কীর্তনে প্রবৃত হইয়াছেন। ভাষা হইতে রঙ্গরস উঠাইয়া দেওয়া যদি ভট্টাচার্য মহাশয় দিগের মতো হয় তবে তাহারা সে বিষয়ে যত্নবান হন, কিন্তু তাহা বলিয়া অপ্রচলিত ভাষাকে সাহিত্যের ভাষা করিতে চেষ্টা করিবেন না। অর্থাৎ আপনারা যদি ভাষা থেকে রঙ্গরস উঠাইয়া দিতে চান তাহলে ভট্টাচার্য মহাশয়দিগের মতো হন, তবে তাহা বলি আপনারা কেন সাহিত্য থেকে রঙ্গরস উঠাইয়া দিবেন, এরূপ চেষ্টা করিবেন না। ন্যায়রত্ন মহাশয়ের মতো সমালোচনায় আর অধিক কাল হরণ করিবার সময় আমাদিগের নাই। অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেন, আমরা ন্যায়রত্ন মহাশয়ের মতো সমালোচনা করিয়া আমাদের সময় নষ্ট না করিয়া এখন আমরা সুশিক্ষিত অর্থাৎ নব্য সম্প্রদায় এর মত সমালোচনায় করিব। এ সম্প্রদায়ের সকলের মত একরূপ নয়, অর্থাৎ নব্যপন্থী যারা কথ্য ভাষায় সাহিত্য রচনা করতে আগ্রহী তাদের সকলের মত একরকম নয়। ইহার মধ্যে একদল এমন আছেন যে তাহারা কিছু বাড়াবাড়ি করিতে প্রস্তুত। তাদের মধ্যে বাবু শ্যামাচরণ গদ্যোপাধ্যায় গত বছর কলকাতা রিভিউ তার এই প্রবন্ধের মধ্যে বাঙ্গালা ভাষার বিষয়ে একটি প্রবন্ধ লিখিয়াছেন। প্রবন্ধটি উৎকৃষ্ট, সর্বোত্তম। তাহার মতগুলি অনেক স্থলে সুসংগত, ন্যায়সঙ্গত এবং আদর্শনীয়। অনেক স্থলে তিনি কিছু বেশি গিয়াছেন, বাড়াবাড়ি করিয়াছেন। বহুবচন বহুবচন শব্দ অর্থাৎ গণ শব্দ ব্যবহার করার প্রতি তাহার কুফদৃষ্টি, রাগান্বিত ভাব। বাঙ্গালায় লিঙ্গভেদ তিনি মানেন না। পৃথিবী শব্দটা যে বাঙ্গালায় স্ত্রীলিঙ্গবাচক শব্দ, ইহা তাহার সহ্য নয়। বাঙ্গালায় সন্ধি তাহার চক্ষুশূল, চোখের কাটা। বাঙ্গালায় তিনি জৈনক লিখিতে দিবেন না। ত প্রত্যয়ন্ত এবং জ প্রত্যয়ন্ত শব্দ ব্যবহার করিতে দিবেন না। সংস্কৃত সংখ্যাবাচক শব্দ যথা একাদশ বা চত্বারিংশত বা 200 ইত্যাদি বাঙ্গালায় ব্যবহার করিতে দিবেন না। ভ্রাতা, কল্ল, কর্ণ, তাম্র, স্বর্ণ, পত্র, মস্তক, অশ্ব এই শব্দগুলো হচ্ছে সংস্কৃত শব্দ, তাই এই সংস্কৃত শব্দগুলো বাঙ্গালা ভাষায় ব্যবহার করিতে দিবেন না।
এগুলোর পরিবর্তে বাই, কাল, কান, সোনা, কেবল এ শব্দ ব্যবহার হইবে। এরূপ তিনি বাঙ্গালা ভাষার উপর অনেক দৈরাত্য অর্থাৎ অত্যাচার করিয়াছেন। তথাপি তিনি এ প্রবন্ধে বাঙ্গালা ভাষা সম্বন্ধে অনেকগুলো সারগর্ভ কথা বলিয়াছেন। বাঙ্গালা লেখকেরা তাহা স্মরণ রাখেন, ইহা আমাদের ইচ্ছা। শ্যামাচরণ বাবু বলিয়াছেন এবং সকলেই জানেন যে বাঙ্গালা শব্দ অর্থাৎ বাংলা ভাষার শব্দ ত্রিবিধ, 3 প্রকার। প্রথম প্রকার হচ্ছে সংস্কৃতমূলক শব্দ, যে সংস্কৃতমূলক শব্দ থেকে বাঙ্গালায় রূপান্তর হইয়াছে, যথা গৃহ হইতে গড়, যেমন গৃহ শব্দটি সংস্কৃত শব্দ, তা রূপান্তরিত হইয়া বাঙ্গালায় ব্যবহৃত হয় গড়, যেমন ভ্রাতা হইতে ভাই। দ্বিতীয়ত সংস্কৃতমূলক শব্দ যাহার রূপান্তর হয় নাই, অর্থাৎ এমন সংস্কৃতমূলক শব্দ যে সংস্কৃতমূলক শব্দগুলো থেকে বাঙ্গালায় রূপান্তর হয় নাই, সেগুলো সংস্কৃত হিসাবে ব্যবহৃত হয়, যেমন জল, মেঘ, সূর্য। তৃতীয়ত যে সকল শব্দের সংস্কৃতের সঙ্গে কোনো সম্বন্ধ নাই, বাংলায় এমন শব্দ ব্যবহৃত হয় যে শব্দগুলো অন্যান্য ভাষার সংস্কৃত শব্দের সাথে তাদের কোনো ব্যবহার নাই। এখন প্রথম শ্রেণীর সম্বন্ধে শ্যামাচরণ গদ্যোপাধ্যায় কিছু কথা বলেছেন যে রূপান্তরিত প্রচলিত সংস্কৃতমূলক শব্দের পরিবর্তে কোন স্থানে অরূপান্তরিত মূল সংস্কৃত শব্দ ব্যবহার কর্তব্য নয়, যথা মাথার পরিবর্তে মস্তক। মাথার পরিবর্তে মস্তক শব্দটা ব্যবহার করা ঠিক নয়, কেননা যেহেতু মস্তক থেকে মাথা বাঙ্গালায় পরিবর্তন হয়ে আসিয়াছে, সেহেতু মস্তক সংস্কৃত শব্দ ব্যবহার না করে মাথা শব্দটাই ব্যবহার করা কাম্য। অনুরূপভাবে বামনের পরিবর্তে ব্রাহ্মণ ইত্যাদি ব্যবহার করা কর্তব্য নহে। আমরা বলি যে এখানে, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেন, এখানে বামন ও যেমন প্রচলিত, ব্রাহ্মণও সেরূপ প্রচলিত, পাতাও যেরূপ প্রচলিত, পত্রও ততদূর না হোক পায় সেরূপ প্রচলিত। যাহা প্রচলিত হইয়াছে তাহা উচ্ছেদে অর্থাৎ তাহা বিলুপ্তের মাধ্যমে কোনো ফল নাই এবং উচ্ছেদ সম্ভব নহে। কেহ যত্ন করিয়া মাতা, পিতা, ভ্রাতা, গৃহ, তাম্র বা মস্তক ইত্যাদি শব্দকে বাঙ্গালা ভাষা হইতে বহিষ্কৃত বাহির করিতে পারিবে না। আর বহিষ্কৃত বাহির করিয়া বা ফল কি? এ বাংলাদেশে কোনো চাষি অর্থাৎ কৃষক আছে যে ধান্য পুষ্করিণী অর্থাৎ যে পুকুরে যে জমিতে ধান চাষ করা হয়, এমন গৃহ বা মস্তক ইত্যাদি শব্দের অর্থ বোঝে না এমন কোনো কৃষক চাষি আছে যে সব ধান্য পুষ্করিণী, গৃহ বা মস্তক ইত্যাদি শব্দের অর্থ বোঝে না? যদি সকলে বুঝে তবে কি দোষে এই শ্রেণীর শব্দগুলো আমরা বাদ দিব? অর্থাৎ এই সকল সংস্কৃত শব্দ যদি কৃষকেরা পর্যন্ত জানে, তাহলে এই সকল শব্দ কেন আমরা বাদ দিব? বরং এই ইহাদের পরিধি অর্থাৎ এরূপ সংস্কৃত শব্দ বাদ দেওয়ার মাধ্যমে ভাষার কিছু অংশ ধনশূন্য হইবে মাত্র। নিষ্কারণ বিনা কারণে ভাষাকে ধনশূন্য করা কোনো ক্রমে বাঞ্ছনীয় নহে, উচিত নহে। আর কতগুলি রূপান্তর ঘটে নাই, কিন্তু আর কতগুলি এমন শব্দ আছে যে তাহাদের রূপান্তর ঘটিয়াছে আপাতত বোধ হয়, কিন্তু বাস্তবিক রূপান্তর ঘটে নাই। কেবল সাধারণের উচ্চারণের বৈলক্ষণ্য ঘটিয়াছে। সকলে উচ্চারণ করে খেউরি, কিন্তু খৌরি লিখিলে সকলে বুঝে যে এই সেই খেউরি শব্দ। এ স্থলে খৌরিকে পরিত্যাগ করিয়া খেউরি প্রচলিত করায় কোনো লাভ নেই, বরং এমন স্থানে আদিম সংস্কৃত ভাষার রূপটি বজায় রাখিলে ভাষার স্থায়িত্ব জন্মে। কিন্তু এমন অনেকগুলি শব্দ আছে যে তাহার আদিম রূপ অর্থাৎ পূর্বের সংস্কৃত রূপ সাধারণ মানুষের নিকট প্রচলিত বা সাধারণের বোধগম্য নয়, জানে না। তাহার অপভ্রংশ প্রচলিত অর্থাৎ সে সংস্কৃত শব্দের রূপান্তরিত বাঙ্গালা শব্দ মানুষের নিকট প্রচলিত এবং সকলের নিকট বোধগম্য জানে, এমন স্থানে আদিম রূপ অর্থাৎ সংস্কৃত রূপটি কখনো ব্যবহার করা উচিত নয়। যদি আমরা এমন বলি না যে গড় প্রচলিত আছে বলিয়া গৃহ শব্দের উচ্ছেদ করিতে হইবে, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেন,
অথবা মাথা শব্দ প্রচলিত আছে বলিয়া মস্তক শব্দের উচ্ছেদ করিতে হইবে। কিন্তু আমরা এমন বলি যে অকারণে ঘর শব্দের পরিবর্তে গৃহ, অকারণে মাথার পরিবর্তে মস্তক, অকারণে পাতার পরিবর্তে পত্র এবং তামার পরিবর্তে তাম্র ব্যবহার করা উচিত নয়। কেননা ঘর, মাথা, পাতা, তামা বাঙ্গালা, আর গৃহ, মস্তক, পত্র, তাম্র সংস্কৃত ভাষার শব্দ। তাই অকারণে সংস্কৃত শব্দ কেন ব্যবহার করিব? বাঙ্গালা লিখিতে গিয়া অকারণে বাঙ্গালা সারিয়া সংস্কৃত কেন লিখিব? আর দেখা যায় যে সংস্কৃত সারিয়া বাঙ্গালা শব্দ ব্যবহার করিলে রচনা অধিক মধুর, সুস্পষ্ট এবং তেজস্বী শক্তিশালী হয়। হে বাতং বলিয়া যে ডাকে বোধ হয় যে সে যাত্রা করিতেছে, বাইরে বলিয়া যে ডাকে তাহার ডাকে মন উছলিয়া ওঠে। অর্থাৎ ব্রাত শব্দ বলার মাধ্যমে এমন কোনো মাধুর্যতা, মায়াভাব সৃষ্টি হয় না, কিন্তু বাইরে যখন ডাকে সেখানে মায়ার সৃষ্টি হয়। আর বাইরে শব্দটি হচ্ছে বাঙ্গালা, আর ব্রাতং শব্দটি হচ্ছে সংস্কৃত। অতএব আমরা ব্রাতা শব্দ উঠাইয়া দিতে চাই না বটে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেন যে আমরা ব্রাতা শব্দ উঠাইয়া দিতে চাই না বটে, কিন্তু সচরাচর আমরা বায় শব্দটি ব্যবহার করিতে চাই, ব্রাতা শব্দ রাখিতে চাই। তাহার কারণ এই যে সময়ে সময়ে ব্রাতা শব্দের ব্যবহারটা বড় উপকার হয়। ভ্রাতৃত্ব ভাব এবং বায় ভাব, ভ্রাতৃত্ব এবং বায়গিরি, এই দুইটি শব্দের তুলনা দ্বারাই বোঝা যাবে কেন ভ্রাতৃ শব্দ এবং বাঙ্গালা বজায় রাখা উচিত, কেন সংস্কৃতে এই শব্দটি ভ্রাতৃ শব্দটি বাঙ্গালা বজায় রাখা উচিত। এই দুইটি শব্দর পার্থক্যের মাধ্যমে বোঝা যাবে। এ স্থলে বলিতে হয় যে আজিও অকারণে প্রচলিত বাঙ্গালা সারিয়া সংস্কৃত ব্যবহারে, বাই সারিয়া অকারণে ভ্রাতৃ শব্দের ব্যবহারে অনেক লেখকের বিশেষ ভক্তি আছে, অনুরক্তি অর্থ ভক্তি। অনেক বাঙ্গালা রচনা যে নিরস, নিস্তেজ এবং অস্পষ্ট, ইহাই তাহার কারণ। অকারণে বাঙ্গালা ছাড়িয়া সংস্কৃত শব্দ ব্যবহার কারণে যে বাঙ্গালা রচনা যে রসহীন, নিস্তেজ, অস্পষ্ট, এটাই তাহার কারণ। অকারণে বাঙ্গালা ছাড়িয়া সংস্কৃত ব্যবহার করা। দ্বিতীয় শ্রেণীর শব্দ, অর্থাৎ যে সকল সংস্কৃত শব্দ রূপান্তর না হইয়া বাঙ্গালায় প্রচলিত আছে, তার সম্বন্ধে বিশেষ কিছু বলিবার নাই। তৃতীয় শ্রেণীর শব্দ, অর্থাৎ যে সকল শব্দ সংস্কৃতের সহিত সংস্কৃত শব্দের ভাষার সাথে সম্বন্ধ নেই, সম্বন্ধ শূন্য, তার সম্বন্ধে শ্যামাচরণ বাবু যাহা বলিয়াছেন তাহা অত্যন্ত সারগর্ভ এবং আমরা তার সম্পূর্ণ অনুমোদন করি। অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সম্পূর্ণ অনুমোদন করে। সংস্কৃত প্রিয় লেখকদিগের অভ্যাস যে এই শ্রেণীর, কোন শ্রেণীর? যে শ্রেণীর শব্দগুলোর সাথে সংস্কৃত শব্দের কোনো মিল নেই, অর্থাৎ এই শ্রেণীর শব্দগুলো অন্য ভাষার, আরবি, বাংলা, ফার্সি, হিন্দি, উর্দু, এই সকল ভাষা, এই সকল ভাষার শব্দ সকল তাহারা রচনা হইতে একেবারে সংস্কৃতবাদী পণ্ডিতেরা একেবারে বাহির করিয়া দেন। অন্যের রচনায় সে সকল শব্দের ব্যবহার, অন্যদের রচনায় সেই সকল শব্দের ব্যবহার দেখলে শেলের ন্যায়, তিলের ন্যায় তাদেরকে বিদ্ধ করে। ইহার পর মূর্খতা আমরা আর দেখি না। যদি কোনো ধনবান ইংরেজের অর্থভাণ্ডারে হালি অর্থাৎ বর্তমান এবং বাদশাহী দুই প্রকার মোহর থাকে এবং সে ইংরেজ যদি যাত্রা বিমানের বশ হইয়া বিবির মোহরওয়ালা মোহর রাখিয়া ফার্সি লেখা মোহরগুলি ফেলিয়া দেয়, তবে সকলে সে ইংরেজকে গুরুতর মূর্খ বলিবে। অর্থাৎ যদি কোনো ইংরেজ, তার অর্থভাণ্ডারে দুই প্রকারের মোহর রয়েছে, একটি হচ্ছে বর্তমানের যে রূপার মোহর, আরেকটি হচ্ছে বাদশাহী আমলের ফার্সি হরফে অঙ্কিত স্বর্ণের মোহর। এই দুই প্রকার মোহর থাকে। সে যদি জাতীয় অভিমানের বশবর্তী হইয়া সে বাদশাহী আমলের স্বর্ণের মোহরগুলো ফেলে দিয়ে বর্তমান আমলের রূপার মোহরগুলো রাখে, তাকে সকলে মূর্খ বলিবে। কিন্তু ভাবিয়ে দেখিলে এই যে সংস্কৃত পণ্ডিতেরা সেই মতো মূর্খ। তাহার পরে অপ্রচলিত সংস্কৃত শব্দকে বাংলা ভাষায় নতুন সন্নিবেশিত করার ঔচিত্য বিচার্য। দেখা যায় লেখকেরা ভুরি ভুরি অসংখ্য অপ্রচলিত নতুন সংস্কৃত শব্দ প্রয়োজনে বা নিষ্প্রয়োজনে, প্রয়োজন ছাড়া ব্যবহার করিয়া থাকেন। বাঙ্গালা আজও অসম্পূর্ণ ভাষা, তাহার অভাব পূরণ করিবার জন্য অন্য অন্য ভাষা হইতে সময়ে সময়ে শব্দ কার্য করিতে হয়। কার্য করিতে হইলে কেলে মহাজন সংস্কৃতের কাছে দাঁড় করা কার্য করা কর্তব্য। কারণ হচ্ছে প্রথমত সংস্কৃত মহাজনে পরমধ্বনি
ইহার রত্নময় শব্দ ভাণ্ডার হইতে যাহা চাও তাহাই পাওয়া যায়। দ্বিতীয়ত, সংস্কৃত হইতে শব্দ লইলে বাঙ্গালার সঙ্গে ভালো মিশে। বাঙ্গালার অস্থি অর্থাৎ হাড্ডি, মজ্জা, মগজ, শোণিত, রক্ত, মাংস সংস্কৃত হতেই গঠিত। তৃতীয়ত হচ্ছে, সংস্কৃত হইতে নতুন শব্দ লইলে অনেকে বুঝিতে পারে। ইংরেজি বা আরবি হইতে লইলে কে বুঝিবে? মধ্যকর্ষণ বলিলে কতক অর্থ অনভিজ্ঞ লোকেও বোঝে। অর্থ সম্পর্কে জানে না এমন লোকেও মধ্যকর্ষণ বললে বোঝে, কিন্তু গ্রাভিটেশন বললে ইংরেজি যাহারা না বোঝে তাহারা কেহই বুঝাইবে না। অতএব যেখানে বাঙ্গালা শব্দ নাই সেখানে অবশ্যই সংস্কৃত হইতে অপ্রচলিত শব্দ গ্রহণ করিতে হইবে। এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মত। কিন্তু বঙ্কিমচন্দ্র বলেন, নিষ্প্রয়োজনে, প্রয়োজন ছাড়া অর্থাৎ বাঙ্গালা শব্দ থাকিতে তার স্থানে অপ্রচলিত সংস্কৃত শব্দ ব্যবহার যাহারা করেন তাহাদের কিরূপ রুচি তাহা আমরা বুঝিতে পারি না। স্থূল কথা, সাহিত্য কি জন্য, গ্রন্থ কি জন্য? যে পড়িবে তাহার বুঝিবার জন্য, না বুঝিয়া বহি বন্ধ করিয়া পাঠক ত্রাহি ত্রাহি অর্থাৎ বাছা বাছা করিয়া ডাকিবে। বোধ হয়, মনে হয় এই উদ্দেশ্যে কেউ গ্রন্থ লিখে না। যদি এ কথা সত্য হয় তবে যে ভাষা অধিকাংশ লোকের বোধগম্য, অধিকাংশ লোকে জানে, অথবা যদি সকলের বোধগম্য কোনো ভাষা না থাকে তবে যে ভাষা অধিকাংশ লোকের বোধগম্য তাহাই গ্রন্থ প্রণীত হওয়া উচিত। যদি কোনো লেখকের এমন উদ্দেশ্য থাকে যে আমার গ্রন্থ কেবলমাত্র 2-4 জন শব্দ বিষয়ে পণ্ডিত তারাই বুঝবে, আর কাহারও বুঝিবার প্রয়োজন নাই, তবে তিনি গিয়া দুরূহ কঠিন ভাষার গ্রন্থ প্রণয়নে প্রবৃত্ত হন। আর ওই গ্রন্থ প্রণয়নকারীর যে যশ করে করুক, কিন্তু আমরা কখনো যশ করিব না, অর্থাৎ খ্যাতি প্রশংসা করিব না। তিনি 2-1 জনের উপকার করিলে করিতে পারেন, কিন্তু আমরা তাহাকে পরোপকার কাতর, অর্থাৎ পরের উপকারে অনীহা, অনিচ্ছায় এবং খল স্বভাব, খারাপ স্বভাব, পাষণ্ড, দয়াহীন বলিব। তিনি জ্ঞান বিতরণে প্রবৃত্ত হইয়া চেষ্টা করিয়া অধিকাংশ পাঠককে আপনার জ্ঞানভাণ্ডার হইতে দূরে রাখেন। যিনি যথার্থ গ্রন্থকার তিনি জানেন যে পরোপকার ভিন্ন ছাড়া রচনার অন্য উদ্দেশ্য নাই। অতএব যত অধিক ব্যক্তি গ্রন্থের মর্ম গ্রহণ করিতে পারে ততই অধিক ব্যক্তি উপকৃত, ততই গ্রন্থের সফলতা। জ্ঞানে মানুষের মাত্রায় তুলাধিক, অর্থাৎ জ্ঞান অর্জনের ক্ষেত্রে সকল মানুষের সমান অধিকার। যদি সে সর্বজনের প্রাপ্য যে সকলে পাবে এমন প্রাপ্যধনকে তুমি এমন কঠিন ভাষায় লিখিয়া রাখো যে কেবল যে কয়েকজন পরিশ্রম করিয়া সে ভাষা শিখিয়াছে তাহারাই ভিন্ন, আর কেহ তাহা পাইতে পারিবে না, তবে তুমি অধিকাংশ মানুষকে তাহাদের তাদের অধিকার হইতে বঞ্চিত করিলে। সত্যার্থ অধিকার, তুমি সেখানে বঞ্চক মাত্র, তুমি সেখানে কি গ্রন্থক না। তাই বলিয়া আমরা এমন বলিতেছি না যে বাঙ্গালার লিখন পঠন হুতুমি ভাষায় হওয়া উচিত। বঙ্কিমচন্দ্র বলেন যে আমরা এরূপও বলিতেছি না যে বাঙ্গালার লিখন পঠন হুতুমি ভাষা হওয়া উচিত, তাহা কখনো হইতে পারে না। যিনি যত চেষ্টা করুন, লিখনের ভাষা এবং কথা বলার ভাষা চিরকাল স্বতন্ত্র আলাদা থাকিবে, কারণ কথা বলার এবং লিখার উদ্দেশ্য ভিন্ন। কথা বলার উদ্দেশ্য কেবল সামান্য গাফন, কিন্তু লিখনের উদ্দেশ্য শিক্ষা দেওয়া, চিত্ত সঞ্চালন। এই মহৎ উদ্দেশ্যে হুতুমি ভাষা কখনো সিদ্ধ পরিপূর্ণ হইতে পারে না। হুতুমি ভাষা দরিদ্র, ইহার তত শব্দদন নাই। হুতুমি ভাষা নিস্তেজ, তেজহীন, ইহার তেমন বাঁধন নাই। হুতুমি ভাষা অসুন্দর এবং যেখানে অশ্লীল নয় সেখানে পবিত্রতা শূন্য, অর্থাৎ যেখানে অশ্লীল নেই সেখানে ভালো কোনো কিছুর দামও নেই। অপবিত্রতা না থাকলে পবিত্রতার কোনো দাম নেই। হুতুমি ভাষায় কখনো গ্রন্থ প্রণীত হওয়া কর্তব্য নহে। যিনি হুতুম পেশা লিখিয়াছেন তাহার রুচি বা বিবেচনায় প্রশংসা করি না। টেক্সাদি ভাষা হুতুমি ভাষার এক পৈঠা উপর, অর্থাৎ টেক্সাদি ভাষার হুতুমি ভাষা একই রকমের। হাস্য এবং করুণ দুঃখের রসের ইহা বিশেষ উপযোগী। স্কচ কবি বর্ণস হাস্য ও করুণ রসাত্মিকা কবিতায় স্কচ ভাষা ব্যবহার করিতেন। গম্ভীর এবং উন্নত বিষয়ে ইংরেজি ব্যবহার করিতেন। গম্ভীর এবং উন্নত বা চিন্তাময় বিষয়ে টেক্সাদি ভাষায় কুলায় না। অর্থাৎ বোঝা যায় যে টেক্সাদি ভাষাটা সাধারণ ভাষায় ব্যবহার হওয়া উচিত। গম্ভীর ভাষায় এবং উন্নত ভাষায় টেক্সাদ ভাষায় ব্যবহার হওয়া উচিত নয়, কেননা এ ভাষা অপেক্ষাকৃত দরিদ্র, দুর্বল এবং অপরিমার্জিত,
অর্থাৎ সন্নিবেশিত নয়, মার্জিত নয়। অতএব ইহাই সিদ্ধান্ত করিতে হইতেছে যে বিষয় অনুসারে রচনা আর ভাষার উচ্চতা বা সামান্যতা নির্ধারিত হওয়া উচিত। বঙ্কিমচন্দ্রের মতে রচনার প্রধান গুণ এবং প্রথম প্রয়োজন কি? প্রথম প্রয়োজন হচ্ছে সরলতা এবং স্পষ্টতা। যে রচনা সকলে বুঝিতে পারে এবং পড়িবা মাত্র যাহার অর্থ বোঝা যায়, অর্থগৌরব থাকিলে তাহাই সর্বোৎকৃষ্ট সর্বোত্তম রচনা। তাহার পর ভাষার সৌন্দর্য, সরলতা, স্পষ্টতার সহিত সৌন্দর্য মিশাইতে হইবে। অনেক রচনার মুখ্য উদ্দেশ্য সৌন্দর্য, সে স্থানে সৌন্দর্যের অনুরোধে শব্দের একটু অসাধারণতা সহ্য করিতে হয়। প্রথমে দেখিবে তুমি যাহা বলিতে চাও কোন ভাষায় তাহা সর্ব উত্তমভাবে পরিষ্কার রূপে বক্ত হয়। যদি সরল প্রচলিত কথাবার্তার ভাষায় তাহা সর্বাপেক্ষা সুস্পষ্ট এবং সুন্দর হয়, তবে কেন উচ্চ ভাষার আশ্রয় লইবে? যদি সে পক্ষে টেকচাঁদি বা হুতুমি ভাষায় সকলের অপেক্ষায় কার্যশুদ্ধি হয়, তবে তাহাই ব্যবহার করিবে। বঙ্কিমচন্দ্রের মতে যদি তার অপেক্ষায় বিদ্যাসাগর বা ভূদেব বাবুর প্রদর্শিত সংস্কৃত ভাষায় ভাবের অধিক স্পষ্টতা এবং সৌন্দর্য হয়, তবে সামান্য ভাষা ছাড়িয়া সেই ভাষার অর্থাৎ বিদ্যাসাগর এবং ভূদেব বাবুর সংস্কৃত ভাষার আশ্রয় লইবে। যদি তাহাতেও কার্যসিদ্ধ না হয়, আরও উপরে উঠিবে, প্রয়োজন হইলে তাহাতে যতটুকু বলিবার আছে সবটুকু বলিবে। তার জন্য ইংরেজি, ফার্সি, আরবি, সংস্কৃত, গ্রাম্য, বর্ণ যে ভাষা শব্দ প্রয়োজন তাহা গ্রহণ করিবে। অশ্লীল ভিন্ন অর্থাৎ খারাপ ভিন্ন কাউকে ছাড়িবে না। তারপর সে রচনাকে সৌন্দর্য বিশিষ্ট করিবে, কেননা যাহা অসুন্দর মানুষের অন্তরের উপর তাহার শক্তি কম, তা প্রভাব ফেলায় কম। এই উদ্দেশ্যগুলি যাহাতে সরল প্রচলিত ভাষায় সিদ্ধ হয় সে চেষ্টা দেখিবে। লেখক যদি লিখিতে জানেন তবে সে চেষ্টা প্রায় সফল হইবে। আমরা দেখিয়াছি সরল ভাষা অনেক বিষয়ে সংস্কৃত বহুল ভাষার অপেক্ষা শক্তিমতী, কিন্তু যদি সে সরল প্রচলিত ভাষায় সে উদ্দেশ্য সিদ্ধ না হয়, তবে কাজে সংস্কৃত বহুল ভাষার আশ্রয় লইতে হইবে। প্রয়োজন হইলে নিঃসংকোচে অর্থাৎ নির্বাধায় সে আশ্রয় লইবে। ইহা আমাদের বিবেচনা অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিবেচনায় ইহাই বাঙ্গালা রচনার উৎকৃষ্ট রীতি। নব্য প্রাচীন উভয় সম্প্রদায়ের পরামর্শ ত্যাগ করিয়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে পরামর্শ দিয়েছেন, যে রীতি অবলম্বন করিতে বলিয়াছেন, আমাদিগের বিবেচনায় ভাষা শক্তিশালিনী এবং শব্দে সৌন্দর্য পুষ্ট এবং সাহিত্য অলঙ্কার ভূষিত হইবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরামর্শ অনুযায়ী সে ভাষা ব্যবহারের মাধ্যমে। অর্থাৎ এই বাঙ্গালা ভাষা প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রাচীনপন্থী অর্থাৎ সংস্কৃতবাদী পণ্ডিতদের এবং নব্যপন্থী পণ্ডিতদের মাঝে বাঙ্গালা সাহিত্যের রচনার ক্ষেত্রে কিরূপ ভাষা কিরূপ শব্দ ব্যবহার হইবে তা নিয়ে যে দ্বন্দ্ব তা নিরসন করে যে উৎকৃষ্ট এক প্রকারের ভাষার আমাদেরকে অবলম্বন করিতে বলিলেন, সে ভাষাটি হচ্ছে উৎকৃষ্ট ভাষা, সর্বোত্তম ভাষা। এই রীতিনীতি অনুসরণ করার মাধ্যমে বাংলা সাহিত্য মানুষের নিকট, সমাজের সাধারণ মানুষের নিকট তা পরিচিত হয়ে উঠিবে এবং সৌন্দর্য মণ্ডিত হইবে। সুতরাং কেবল সংস্কৃত শব্দ দ্বারা বাংলা রচনা না করে যখন যে সকল শব্দ প্রয়োজন, যে সকল শব্দ মানুষ বোঝে, ওইরূপ শব্দ ব্যবহার করে সাহিত্য রচনা করা উচিত।